মাঝি, পশ্চিমবঙ্গের বিধানসভায় নির্বাচিত নতুন সদস্যা। ঈশ্বরের নামে শপথ করছি যে আইনের উপর স্থাপিত সংবিধানের প্রতি আমি চির বিশ্বস্ত ও চির অনুগত থাকব এবং দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করব এবং আমি যে পথ গ্রহণ করতে চলেছি তা কর্তব্যনিষ্ঠা ও বিশ্বাসের সাথে পালন করব। আপনি যে শপথ বাক্য পাঠ করলেন, আমি আশা করছি ভবিষ্যতে আপনি তা পালন করবেন এবং আপনার কর্তব্যের প্রতি দায়বদ্ধ থাকবেন। এখন শপথ গ্রহণ করবেন পূর্ববর্ধমান জেলার মঙ্গলকোট বিধানসভার উপনির্বাচনের বিজয়ী প্রার্থী বিরোধী দলের সদস্যা শ্রীমতী সৌমিলি রায় মহাশয়া। আমি সৌমিলি রায়, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচিত সদস্য, ভারতীয় সংবিধানের প্রতি আমি চির বিশ্বস্ত ও চির অনুগত থাকব এবং দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করব এবং আমি যে পথ গ্রহণ করতে চলেছি তা কর্তব্যনিষ্ঠা ও বিশ্বাসের সাথে পালন করব। আপনি যে শপথ বাক্য পাঠ করলেন, আমি আশা করছি ভবিষ্যতে আপনি তা পালন করবেন এবং আপনার কর্তব্যের প্রতি দায়বদ্ধ থাকবেন। এখন সন্ধ্যা জ্ঞাপন। সভার কাজ আরম্ভ করার পূর্বে আমাকে একটি দুঃখজনক সংবাদ পরিবেশন করতে হচ্ছে যে আমাদের বিধানসভায় প্রাক্তন সদস্য শ্রীমান সমর সেন মহাশয় 2-5-2000 তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বর্ধমান জেলার বঙ্গবাসী গ্রামে জন্মগ্রহণ করেছেন। তিনি ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে যুক্ত ছিলেন। 2000 সালে শ্রীমান আমাদের বিধানসভায় যোগদান করেন। তার মৃত্যুতে আমরা প্রকৃত রাজনীতিবিদকে হারালাম। তার মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত এবং শোকাহত। সরকার পক্ষ থেকে কেউ শ্রদ্ধাসূচক বক্তব্য রাখতে চাইলে বলতে পারে। ধন্যবাদ অধ্যক্ষ মহাশয়া। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, বিধানসভার প্রাক্তন সদস্য শ্রীমান সমর সেন মহাশয় রাজনীতির প্রাঙ্গণে একজন উজ্জ্বল নক্ষত্র। তার সদাহাস্যময় প্রাণোজ্জ্বল ব্যক্তিত্ব আমাদের পাথেয়। তার কর্তব্যনিষ্ঠা, দায়িত্ববোধ, শিক্ষাসুলভ বিনয় আমাদের ভূষণ। রাজনীতির প্রাঙ্গণে তিনি আমার বিপক্ষকারী হওয়া সত্ত্বেও যে কোনো জটিল পরিস্থিতিতে তাকে আমরা সর্বদা পাশে পেয়েছি। তার মৃত্যুতে আমরা শোকাহত ও মর্মাহত। তার মৃত্যুতে আমরা একজন প্রকৃত মানবতাবাদী রাজনীতিবিদকে হারালাম। তার পরিবারবর্গকে আমি আমার একান্ত সমবেদনা জানাই এবং ঈশ্বরের কাছে তার আত্মার শান্তি কামনা করি। মাননীয় বিরোধী দলনেতা শ্রী সিরাজজিৎ ঘোষ মহাশয়কে আমি শ্রীমান সমর সেনের সম্বন্ধে কিছু বলার জন্য অনুরোধ করছি। মাননীয় শ্রী সমর সেন মহাশয় আজ আর আমাদের মধ্যে নেই। একজন আদর্শবাদী মানুষ বলতে যা বোঝায়, মহাশয়ও ঠিক তেমনি ছিলেন। তিনি যে সময় বিরোধী দলের সদস্য ছিলেন, তার অভাব এবং শূন্যতা আজ আমরা মর্মে উপলব্ধি করছি। তার এই অভাব আর কোনোদিনও পূরণ হবার নয়, কিন্তু তার নৈতিক মতাদর্শ এবং আদর্শকে সামনে রেখে আমরা প্রতিনিয়ত এবং ভবিষ্যতেও এগিয়ে যেতে চাই। তার পরিবারবর্গের প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা। ধন্যবাদ। লতা মঙ্গেশকর, বাপি লাহিড়ী, সন্ধ্যা মুখোপাধ্যায় এবং শ্রীমান সমর সেনের স্মৃতির উদ্দেশ্যে আমি আপনাদের 1 মিনিট নীরবতা পালনের জন্য অনুরোধ করছি। এখন শুরু হলো। এখন শেষ হলো। মাননীয় সদস্যবৃন্দ, আপনারা বসুন। ধন্যবাদ। মাননীয় সচিব মহাশয়কে এই শোক বার্তাটি প্রাক্তন বিধায়ক শ্রী সমর সেনের শোকাহত পরিবারবর্গের কাছে পাঠিয়ে দেবেন। মাননীয় সদস্যবৃন্দ, প্রশ্নোত্তর পর্বে
অধ্যক্ষ মহাশয়া, আমরা সকলেই জানি যে বিগত 2 বছর ধরে করোনা অতিমারির জন্য বিদ্যালয় বন্ধ ছিল, কিন্তু আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী কি জানেন যে তার জন্য ছাত্রছাত্রীদের যে বিরাট ক্ষতির সম্মুখীন হতে হয়েছে? আর শুধু তাই নয়, পরবর্তী পঠন পাঠনের জন্য এক বিরাট লার্নিং গ্যাপের সৃষ্টি হয়েছে। আমি শুধু ওনার কাছ থেকে জানতে চাইছি যে এর জন্য উনি কি ব্যবস্থা গ্রহণ করেছেন। আপনি কি অতিরিক্ত কোনো প্রশ্ন করতে চান তাহলে বলতে পারেন। হ্যাঁ মহাশয়, আমি অতিরিক্ত প্রশ্ন করতে চাই। মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে সেন্টারে পরীক্ষা নেওয়া হলো, কিন্তু যখনই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পালা এলো, উনি তাদের পরীক্ষাটা নিজ নিজ বিদ্যালয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলেন। আমি ওনার কাছ থেকে জানতে পারি যে বৈষম্য সৃষ্টির আসল কারণটা কি? এছাড়াও পরীক্ষা পদ্ধতিতে উনি তো বিরাট পরিবর্তন এনেছে। এখন শুধুমাত্র বিভিন্ন ফরম্যাটিভ পরীক্ষা আর প্রজেক্টের দ্বারা স্টুডেন্টদের উত্তীর্ণ করে দেওয়ার চেষ্টা চলছে। তাদেরকে নিত্য নতুন পদ্ধতির মধ্যে দিয়ে চালানো করে উনি তাদের ডিজাইন করে দেওয়ার চেষ্টা করছেন। এছাড়াও বর্তমানে স্টুডেন্টদের উপর প্রতিনিয়ত বিভিন্ন রকম এক্সপেরিমেন্টের দ্বারা উনি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি অবিচার করছেন না। একটু সংক্ষিপ্ত করে বলুন। মহাশয়া, এক্সপেরিমেন্টের নামে উনি তো ছাত্রছাত্রীদের গিনিপিগে পরিণত করছেন। যদি শিক্ষাক্ষেত্রে এরকম ডামাডোল চলতে থাকে, তাহলে আমরা কি করে মানব যে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সামগ্রিক বিকাশ আদৌ সম্ভব? ধন্যবাদ। মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি এই প্রশ্নের উত্তর দিন। ধন্যবাদ মহাশয়া। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, আমি আপনার মারফত আমার বিরোধী দলের কাছে শিলাজিৎ ঘোষ মহাশয়কে স্পষ্টভাবে জানতে চাইছি যে করোনা অতিমারির জন্য সমগ্র দেশ তথা পৃথিবী ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সরকারকেও মোকাবিলা করতে হয়েছে। শিক্ষাক্ষেত্রে যাতে শিক্ষার্থীদের কোনো অসুবিধা না হয় সেই জন্য আমরা নতুন করে পঠন সেতু সিলেবাসের ব্যবস্থা করেছি এবং করোনাকালে বিদ্যালয় বন্ধ থাকলেও অনলাইনের মাধ্যমে পঠন পাঠনকে চালু রাখা হয়েছিল। মহাশয়, আপনার পরের প্রশ্নের উত্তরে আমি এটা জানাতে চাইছি যে মাধ্যমিক পরীক্ষা এক অতি গুরুত্বপূর্ণ পরীক্ষা, তাই সেই পরীক্ষাকে আমরা সেন্টারে নিয়েছি এবং উচ্চ মাধ্যমিক হলো এক অতীব গুরুত্বপূর্ণ পরীক্ষা এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে যাতে শিক্ষার্থীদের কোনো রকমের অসুবিধা না হয়, সুযোগ সুবিধা যাতে সবাই সমানভাবে পায়, তাই সেই পরীক্ষাকে আমরা নিজ নিজ বিদ্যালয়ে নিয়েছি। মহাশয়ের পরের প্রশ্নের উত্তরে আমি জানাতে চাইছি যে উন্নত মনস্ক সমাজের মূল অস্ত্রই হলো এই এক্সপেরিমেন্ট। আমরা আগের তুলনায় অনেক সভ্য হয়েছি, আধুনিক হয়েছি। এর মূলে পিছনেই রয়েছে এই এক্সপেরিমেন্ট। আর এক্সপেরিমেন্টের কথা বলছে, দরকার পড়লে আমরা আরো এক্সপেরিমেন্ট করে যাব। যেভাবে শিক্ষা ব্যবস্থা চলছে তার মান ধীরে ধীরে বেড়েই চলেছে। সমস্ত দিকের মূল্যায়ন সঠিকভাবে হবে, আমি এটাই আশা রাখছি। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, আপনার মারফত আমি আমার বিরোধী দলনেতা শিলাজিৎ ঘোষ মহাশয়কে স্পষ্ট জানাতে চাইছি যে শিক্ষক মহাশয়দের কাজ কি শুধু খাতা দেখা আর মার্কশিট তৈরি করা? আরে শিক্ষক মহাশয়রা হলেন মানুষ তৈরি করবার কারিগর। যেভাবে শিক্ষা ব্যবস্থা চলছে তাতে শিক্ষার মান বাড়বে, সঠিকভাবে সমস্ত দিকে মূল্যায়ন হবে, এটাই আমি আশা রাখছি। আমি মাননীয় বিরোধী দলের সদস্য শ্রীমতী পৌলমী দত্ত মহাশয়কে 11 নং প্রশ্ন সবাই উপস্থাপনার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ অধ্যক্ষ মহাশয়। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমি আপনার মারফত মাননীয় অর্থমন্ত্রীর কাছে জানতে চাইছি যে খোলা বাজারে অত্যাবশ্যকীয় জিনিসের দাম যেমন তেল, ডাল, আলু, পেঁয়াজ, চিনি প্রভৃতি দ্রব্যের দাম দিনকে দিন বেড়েই চলেছে। আমি আপনার নিকট এও জানতে চাইছি যে বাজার নিয়ন্ত্রণের জন্য আপনি কি ব্যবস্থা গ্রহণ করেছেন? দরিদ্র মানুষদের কথাই বাকি ফেলেছে, তাহলে তো দরিদ্র মানুষের না খেতে পেয়ে মরে যাবে। মাননীয় অর্থমন্ত্রী, আপনি এই প্রশ্নের উত্তর দিন। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমি আপনার মারফত বিরোধী সদস্য মহাশয়কে জানাতে চাইছি যে দ্রব্যমূল্যের বৃদ্ধির হার কমছে। কিছু কিছু জায়গায় এবছর বৃষ্টির অভাবে ভালো ফসল একদমই উৎপাদন হয়নি। যেমন ডাল শস্য কম উৎপাদন হয়েছিল, তার জন্য দাম বেড়েছিল ঠিকই, কিন্তু এখন সেটা কমে যাচ্ছে। কিছু কিছু জিনিসের জন্য আমরা ন্যায্য মূল্যে দোকান খোলারও ব্যবস্থা করেছি সরকারের তরফ থেকে এবং সাধারণ গরিব মানুষের কথা ভেবে মুখ্যমন্ত্রীর নির্দেশে টাস্ক ফোর্সের মাধ্যমে বাজারে জিনিসের দামও নিয়ন্ত্রণ করতে পেরেছি। আর সাধারণ গরিব মানুষকে 2 টাকা কেজি চালেরও ব্যবস্থা করে দিয়েছি, তারা না খেতে পেয়ে মারা যাবে না। এবং 1,500 টাকা মাসিক ভাতাও ব্যবস্থা করবো আশা রাখছি। মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে যাতে 500 টাকা করে পায় তার ব্যবস্থাও করেছি। ধন্যবাদ। আরে 2 টাকা কেজি চাল কতজন পাচ্ছে? নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়লো, এতে সাধারণ মানুষের লাভটা কি হলো? উপরোক্ত গদির উপর বিষ করা হলো, এলপিজি গ্যাসের মূল্য বৃদ্ধি, আর আপনি মাসিক 1500 টাকা ভাতা কথা বলছেন। আরে মাসিক 1500 টাকা ভাতা মানুষ সত্যি পাবেন তো? অন্য কাজে টাকা দিয়ে দান ছত্র খুলে বসে আছে, আর এদিকে মূল্যদ্রব্যের দাম আকাশ ছোঁয়া কেন? জবাব দিন।
খাদ্যদ্রব্যের দামও বৃদ্ধি করছে। আমরা আন্তরিকভাবে চেষ্টা চালাচ্ছি দাম নিয়ন্ত্রণ করার এবং দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষদের জন্য আমরা কিছু ভাতারও ব্যবস্থা করেছি, যেমন বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা। এই ভাতাগুলি বর্তমান যুগে গরিব মানুষদের দিলে তারা অনাহারে না খেতে পেয়ে মারা যাবে। আমি বিরোধী সদস্য শ্রীমতী অদিতিয়া সাহা মহাশয়কে 20 নং প্রশ্ন সবাই উপস্থাপনার জন্য অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, আপনাকে ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, আমি আপনার মাধ্যমে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে জানতে চাইছি যে সারা রাজ্য জুড়ে ডেঙ্গির আক্রমণে আমাদের রাজ্য প্রথম স্থান করে নিয়েছে। হাসপাতালগুলি একইভাবে নোংরায় ভর্তি। আমি জানতে চাইছি এর প্রতিকারের উপায়টা কি? ছোট স্কুল পড়ুয়া থেকে শুরু করে বহু প্রাণ অকালে হারালো। আমি জানতে চাইছি এই সমস্ত বিষয়ে স্বাস্থ্য দপ্তর সঠিক ব্যবস্থা নিতে কেন ব্যর্থ হয়েছে। স্বাস্থ্যমন্ত্রীর ধারণা প্রকাশ করা হোক। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, আপনি এই প্রশ্নের উত্তর দিন। ধন্যবাদ অধ্যক্ষ মহাশয়। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, আমি আপনার মারফত শ্রীমতী বিরোধী সদস্যকে জানাতে চাইছি যে হাসপাতালগুলির উন্নয়নের জন্য সরকার বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে এবং হাসপাতালগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য মনিটরিং ব্যবস্থা নিয়েছে। এমনকি স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসাও করানো যাচ্ছে। ডেঙ্গির প্রকোপ হয়তো আমাদের রাজ্যে একটু বেশি, বর্ষা এসেছে, কিছুটা কমবে। স্কুলে যাতে ছাত্রছাত্রীরা আক্রান্ত না হয় তাদের জন্য মশা মারার ধোঁয়ার ব্যবস্থা করা হয়েছে এবং নালা নর্দমা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তার জন্য নির্মল বাংলা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, উনি বলছেন বর্ষা একটু সঙ্গে করে নিয়ে আসবে। সাইলেন্ট সাইলেন্ট সাইলেন্ট। মাননীয় বিরোধী দলের সদস্য শ্রীমতী অনন্যা ঘোষ মহাশয়কে আমি 27 নং প্রশ্ন সভায় উপস্থাপনার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, আমি আপনার মারফত মাননীয় বিদ্যুৎ মন্ত্রীর কাছে জানতে চাইছি যে সরকারি তাপবিদ্যুৎ কেন্দ্র হওয়ার জন্য যে কয়েক একর জমি অধিগ্রহণ করা হয়েছে তা আজও কথিত হিসেবেই খুলে রাখা হয়েছে। জমি অধিগ্রহণের সরকারি নীতি কি? অধিকাংশ সময় কাটোয়া বিদ্যুৎহীন অবস্থায় থাকে। বিদ্যুৎ থাকলেও তার লো ভোল্টেজ। ছাত্রছাত্রীদের পড়াশোনা থেকে শুরু করে সমস্ত কাজকর্মে অসুবিধা হচ্ছে। বাঁকুড়ার কেদাপাড়ায় এখনো পর্যন্ত বিদ্যুৎ পৌঁছায়নি। এর সমস্যার কি কোনো সমাধান হবে না? মাননীয় বিদ্যুৎ মন্ত্রী, আপনি এই প্রশ্নের উত্তর দিন। ধন্যবাদ মহাশয়। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমি আপনার মারফত বিরোধী সদস্য অনন্যা ঘোষ মহাশয়কে জানাতে চাই পূর্বাতন সরকারের দায়িত্বজ্ঞানহীন জমি নীতির জন্যই এখনো ওই স্থানে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বিশেষ সমস্যা আছে। কিছু চাষি জমির ন্যায্য মূল্য এখনো পায়নি। চেষ্টা করা হচ্ছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার। আর সমস্যা থাকবে না। আপনি জানতে চাইছিলেন সরকারের জমি নীতি হচ্ছে এই যে জোর করে
ধন্যবাদ মহাশয়। মহাশয়া, আমি আপনার মারফত মাননীয় পরিবহন মন্ত্রীকে প্রশ্ন করতে চাই এবং এর উত্তরে উনি আমায় জানাবেন যে বর্তমানে বনগাছি থেকে পঞ্চমন করা হয়ে কাটোয়াতে রাস্তাটা বেহাল অবস্থায় পড়ে আছে, সেটা তো যান চলাচলের একেবারেই অনুপযুক্ত। যারা নিত্যনতুন যাতায়াত করছেন একমাত্র তারাই বুঝবেন জীবনের কতটা ঝুঁকি নিয়ে ওই রাস্তায় যাতায়াত করতে হয়। ইতিমধ্যে অনেক মানুষ আমাদের প্রাণ হারালো। আমি শুধু একটাই প্রশ্ন করতে চাই যে এর পরিপ্রেক্ষিতে সরকার কি ব্যবস্থা গ্রহণ করবে? মাননীয় পরিবহন মন্ত্রী, আপনি এই প্রশ্নের উত্তর দিন। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমি আপনার কাছে অনুমতি নিয়ে বিরোধী সদস্য শিলাজিৎ ঘোষ মহাশয়কে জানাতে চাইছি যে বনগাবাসী থেকে পঞ্চানতলা যাওয়ার পর্যন্ত রাস্তা মেরামতির কাজ কিছুটা বাকি আছে, তবে তা এখন যান চলাচলের উপযুক্ত। কয়েকটা খুচরো ইট বসে যান চলাচলের উপযুক্ত করা যায় না? আমাদের মনে হচ্ছে যে উনি গরুরাই ভাবছেন। আপনি কি গরুর গাড়ি চড়তে ভালোবাসেন নাকি? ভালো ভালো, না স্বাস্থ্যের পক্ষে ভালো। এবং রাস্তা মেরামতির কাজ 2 ভাগে ভাগ করে দেওয়ার কথা অত্যন্ত তৎপরতার সাথে কাজ চলছে। এখন মুলতবি প্রস্তাব। আপনি কি কোনো প্রশ্ন করতে চান? হ্যাঁ মহাশয়, আমি একটি প্রশ্ন করতে চাই। প্রশ্ন হলো, মাননীয় বিরোধী দলের নেতাকে মুলতবি প্রস্তাব উত্থাপনের জন্য অনুমতি দেওয়া হলো। এই প্রস্তাবের পক্ষে যারা আছেন তারা অনুগ্রহ করে উঠে দাঁড়াবেন। ধন্যবাদ। এ ব্যাপারে আলোচনা করার জন্য আমি বিরোধী দলনেতাকে 5 মিনিট টাইম দিলাম। হ্যাঁ, মহাশয়া, আমরা সকলেই জানি এবার আমাদের কয়েকটি জেলা যেমন বাঁকুড়া, বীরভূম এছাড়া পুরুলিয়া রয়েছে। খরাপ্রবণ এলাকা হওয়ার জন্য এই জেলাগুলিতে খুব একটা ভালো চাষও হয়নি। আমরা দিনের পর দিন শুনে এসেছি এবং কম বেশি দেখে এসেছি যে চাষিরা কিভাবে দিনের পর দিন আত্মহত্যা করে চলেছে। তার শুধুমাত্র একটাই কারণ যে তারা নিজেদের পরিশ্রমের ফসল ঘরেই তুলতে পারেনি। আমি সরকারকে প্রশ্ন করছি যে পরিপ্রেক্ষিতে ওনারা কি ব্যবস্থা গ্রহণ করেছে? মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমি আপনার মারফত বিরোধী নেতা শিলাজিৎ ঘোষ মহাশয়কে জানাতে চাইছি যে হ্যাঁ, করার জন্য প্রত্যেক কৃষক যাতে শতক পিছু 10,000 টাকা করে পাওয়ার ব্যবস্থা হয়, সেই জন্য আমরা তার ব্যবস্থা করেছি। 10,000 টাকা কি হবে? ওটা বাজার কয়েকটি জেলায় ধান চাষ না হলেও যাতে ডাল কলাই চাষ করা হয় তার জন্য কৃষি দপ্তর নিজের ব্যবস্থা করেছে। কোনো কৃষককে বীজ কেনার জন্য টাকা দিতে হবে না। আমাদের পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক থানা পোড়ানোর মতো ঘটনা আজও তো পশ্চিমবঙ্গবাসীকে নিরাপত্তাহীনতায় ভুগেছে। আপনি কি ব্যবস্থা গ্রহণ করেছেন? যারা এই প্রস্তাবে সপক্ষে আছেন তারা বলুন হ্যাঁ, হ্যাঁ, আর যারা এই প্রস্তাবে বিপক্ষে আছেন তারা বলুন না। না। না না না, প্রস্তাবটি বাতিল হলো, বাতিল হলো, বাতিল হলো। এখানেই মুলতবি প্রস্তাব পর্ব শেষ হলো। এখন দৃষ্টি আকর্ষণ করো। সদ্য আমি 2টি দৃষ্টি আকর্ষণী প্রস্তাবে নোটিশ পেয়েছি। 1 নাম্বার, সরকারি হাসপাতালে বেহাল রোগীদের চিকিৎসার জন্য চিকিৎসকের অভাব সংক্রান্ত বিষয় নিয়ে মাননীয় অদ্বিতীয় মহাশয়ের প্রস্তাব। 2 নাম্বার, সরকারি হাসপাতালে বেহাল পরিষেবা নিয়ে মাননীয় প্রস্তাব। এর মধ্যে থেকে সরকারি হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসকের অভাব সংক্রান্ত বিষয়টি আমি আলোচনার জন্য বেছে নিয়েছি। শ্রীমতী মহাশয়া, আপনি আপনার দৃষ্টি আকর্ষণ প্রস্তাবটি সবাই পেশ করুন। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমি আমার প্রস্তাবটি সবাই পেশ করছি। বর্তমানে অধিকাংশ হাসপাতালে প্রয়োজনের তুলনায় চিকিৎসকের অভাব লক্ষিত করা যায়, যার ফলে রোগীরা সঠিক পরিষেবা বা চিকিৎসা কোনোটাই পাচ্ছেন না। গ্রামীণ এলাকাতে তো হাসপাতালে ডাক্তারকে দেখাই যায় না এবং সেখানে খাবারের পরিমাণ এতই নিম্ন এবং পানীয় জলের অভাব লক্ষিত করা যায়। এই সমস্ত বিষয় সরকার যদি উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে সেই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি। সংশ্লিষ্ট বিষয়ে মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি, যদি সম্ভব হয় তাহলে আজকে এই সভায় আলোচনা করুন, না হলে একটি তারিখ বেছে নিন। ধন্যবাদ অধ্যক্ষ মহাশয়া। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, আমি আপনার মারফত শ্রীমতী বিরোধী সদস্যকে জানাতে চাইছি যে বর্তমানে হাসপাতালগুলিতে ডাক্তারের অভাব থাকলেও পরবর্তীকালে যাতে তা দূর করা যায় তার জন্য আমরা মেডিকেল কলেজগুলিতে সিট সংখ্যা বাড়িয়েছি এবং গ্রামীণ হাসপাতালগুলিতে যাতে ডাক্তারবাবুরা যান তাদের থাকার জন্য উপযুক্ত ব্যবস্থা করেছি এবং হাসপাতালগুলিতে যাতে বিশুদ্ধ জল পাওয়া যায় তারও ব্যবস্থা করেছি এবং খাবার সরবরাহকারী সংস্থাগুলিকে খাবারের মান উন্নত রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এখানে দৃষ্টি আকর্ষণ পর্ব শেষ হলো। এখন উল্লেখ্য
সব থেকে বেশি। বাবা মারা তাদের সন্তানকে ভবিষ্যৎ করার জন্য তাদেরকে স্কুলে পাঠাচ্ছেন, কিন্তু কি হচ্ছে, স্কুলে গিয়ে পাঠ্যপুস্তকের চাপ এত বেশি যা কার্যত দিনের বোঝা হয়েই দাঁড়াচ্ছে। তারা তো কেবল বইয়ের ধারে দেখিয়ে যাচ্ছে। এমতো অবস্থায় এসব জিনিস বন্ধ করা দরকার বলেই আমি মনে করছি। মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি এই বিষয়টি বক্তব্য উল্লেখ করুন। মাননীয় পৌরমী দত্ত মহাশয়টি যে শিক্ষা সংস্কার করতে যাচ্ছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এই বিষয়টি নিয়ে ভাবনা চিন্তার জন্য জাতীয় শিক্ষা পরিষদের ওপর দায়িত্ব দিয়েছেন। তিনি এও বলেছেন যে ছাত্রদের ওপর চাপ কমানি শিক্ষা সংস্কার করা দরকার এবং এ বিষয়ে রাজ্যগুলোকেও উত্তর দিতে হবে। এখানে উল্লেখ পর্ব শেষ হলো, এখন 0 আওয়ার। মাননীয় অনন্য ঘোষ মহাশয়ের কাছ থেকে আমি 0 আওয়ারের প্রসঙ্গে কিছু জানার জন্য অনুরোধ করছি। 2 মিনিট তার জন্য আমি জানাকে টাইম দিই। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, আমি আমার প্রসঙ্গটি উল্লেখ করছি। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, আমি আপনার মারফত মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে জানতে চাইছি যে মোহনপুর হসপিটালে সদ্যজাত শিশুটির কর্ড কাটতে গিয়ে তার হাতের আঙুল কেটে ফেলা হলো। চিকিৎসকের ভুলে এখন সে একজন সমাজের প্রতিবন্ধী হিসেবে পরিচিত হলো। এই নিয়ে তার যদি পরে কোনো সমস্যা হয় তাহলে তার দায় কে নেবে? মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, আপনি এই প্রশ্নের উত্তর দিন। ধন্যবাদ অধ্যক্ষ মহাশয়া। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, আমি আপনার মারফত শ্রীমতী বিরোধী সদস্যকে জানাতে চাইছি যে মোহনপুর হাসপাতালের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ওই হাসপাতালে সুমারকে আমরা নির্দেশ দিয়েছি কর্তব্যরত ডাক্তার ও নার্সদের চিহ্নিত করে রাখার জন্য এবং পরবর্তীকালে যাতে ওই ধরনের ঘটনা না ঘটে তা লক্ষ্য রাখার জন্য, এবং ওই শিশুটির যাবতীয় খরচ খরচা আমরা বহন করব এবং ওই শিশুটির যাতে ভবিষ্যতে কোনো অসুবিধা না হয় তাও সরকার দেখবে। আমাদের রাজ্য সমাজ শীর্ষে তুলতে ছাত্রছাত্রীর মতো বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে। কি বলবেন প্রকল্প? আপনি মুখ্যমন্ত্রী বলছেন কর্মসূচি আর প্রকল্পের কোনো শেষ নেই। বাস্তবে কি তার কোনো অস্তিত্ব আছে? নেই। ন্যায্য মূল্যের ওষুধ, আরে ন্যায্য লাগে অযৌক্তিক। ন্যায্য মূল্যের ওষুধের দোকান খোলা হয়েছে যাতে গরিব মানুষেরা ওষুধ কিনতে পারে। আমাদের সরকার সাধারণ মানুষের জন্য নানা প্রকল্পে কর্মসূচি গ্রহণ করেছে। মাননীয়া, আপনারা সবার বিরুদ্ধে আচরণ করবেন না, সবার কাজে মনোনিবেশ করবেন। এখানেই 0 আওয়ার শেষ হলো। এখন অনাস্থা প্রস্তাব। আমি একটা অনাস্থা প্রস্তাবের নোটিশ পেয়েছি মাননীয় সদস্য শিলাজিৎ ঘোষ মহাশয়ের কাছ থেকে। হ্যাঁ মহাশয়, আমি আপনার মারফত এই সভায় একটি অনাস্থা প্রস্তাব আনার জন্য অনুমোদন প্রার্থনা করছি। এই প্রস্তাবের সপক্ষে যারা আছেন তারা উঠে দাঁড়াবেন। ধন্যবাদ। সমর্থন থাকায় ওনাকে প্রস্তাব পেশের অনুমতি দেওয়া হলো। ম্যাম, রোমনগরী যখন দগ্ধ হচ্ছিল তখন কি নিল পাহাড়ের চূড়ায় বসে বেহালা বাজাচ্ছিল? রাজ্যে এখন আইন শৃঙ্খলা বলে তো কিছুই নেই। গ্রামে গ্রামে শাসকরা শোষকের ভূমিকা উত্তীর্ণ হয়েছে। আর শহর তো এখন তোলাবাজদের দুর্গরাজ্য হয়ে দাঁড়িয়েছে। লুট খুন থেকে শুরু করে রাহাজানি, আর সব থেকে বিষয়টা নিন্দাজনক এবং পীড়াজনক এটা হচ্ছে নারী নির্যাতন, যা দিনের পর দিন বেরিয়ে চলেছে। রাজ্যের কয়েকটি জেলা এখন বারুদ স্তূপের উপর দাঁড়িয়ে। আর আমাদের মুখ্যমন্ত্রীকে দেখুন, উনি তো মৌলগত অবলম্বন করে বিদেশের পুঁজিপতিদের স্মরণ করে চলেছেন। রাজ্যের চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। দিনের পর দিন মানুষকে কেন চিকিৎসার জন্য বাইরে রাজ্যে যেতে হবে? সরকারের এরকম ব্যর্থতার অবস্থায় আমি মুখ্যমন্ত্রী সহ গোটা মন্ত্রী সহ মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমার বিরোধী সদস্য নেতা কিছু তথ্যহীন তত্ত্ব আর অযৌক্তিক যুক্তি অবতারণা করে সবাইকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। জনগণ যে গুরুদায়িত্ব আমাদের উপর অর্পণ করেছে তা আমরা কর্তব্য নিষ্ঠা ও গভীর আন্তরিকতার সাথে পালন করে চলেছি। রাজ্যের কত পরিসংখ্যান ঘেটে দেখুন তো, চুরি, ডাকাতি, রাহাজানি অন্য রাজ্যের তুলনায় আমাদের রাজ্যে অনেক কম এবং পুরসভা ও পঞ্চায়েত কাজের বিচারে আমরা অনেক এগিয়ে আছি। গণতান্ত্রিক শাসন প্রক্রিয়া আরো প্রসারিত হচ্ছে। মাওবাদী কার্যকলাপ, সন্ত্রাস ও বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে আমরা কঠোরভাবে নিয়ন্ত্রণ করছি। আর দায়বদ্ধতার কথা বলছেন, দেখছেন তো উপনির্বাচনের সমস্ত জায়গায় জনগণ আমাদের সমর্থন করেছে। এটা কি আপনি ভুলে গেছেন? এবার প্রস্তাবের পক্ষে আলোচনা করবে মাননীয় সদস্য অনন্যা ঘোষ মহাশয়া। ধন্যবাদ। মাননীয় স্পিকার মহাশয়, একটি জনকল্যাণকামী সরকারের কাজ জনগণের উন্নতি সাধন করা, কিন্তু এই নেতা ও মন্ত্রীদের উদ্দেশ্য জনগণ তাদের অবস্থার উন্নতি সাধন করা। সরকারি কোনো কাজ এরা সফলভাবে করে না।
কর্মসূচি শুরু হলো। মাননীয় শিক্ষামন্ত্রীকে আমি শিক্ষা বিল 2022 উত্থাপনের জন্য অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, আমি শিক্ষা বিল 2022 সভায় পেশ করবার জন্য বিবেচনামূলক প্রার্থনা করছি। মাননীয় শিক্ষামন্ত্রীকে বিল পেশ করার অনুমতি দেওয়া হলো। মাননীয় শিক্ষামন্ত্রী বিলটি বিবেচনার জন্য আপনি সবাই পেশ করুন। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, আমি শিক্ষা বিল 2022 বিবেচনার জন্য সভায় পেশ করছি। এই কম্পিউটার যুগে আমাদের দেশের কন্যারা এখনো অবহেলিত অবস্থায় থাকে, তাই বহু পরিবারে এখনো কন্যা সন্তান জন্মগ্রহণ করলে মা সহ কন্যা সন্তানকে সহ্য করতে হয় অনেক কষ্ট, বঞ্চনা এবং নির্যাতন। তাই অনেক ক্ষেত্রে দেখা গেছে কন্যা সন্তান ভ্রূণ নষ্ট করে দেওয়ার মতো ভিন্ন কাজ। পরিসংখ্যান বলছে আমাদের দেশে পুরুষের তুলনায় কন্যার সংখ্যা অনেক কমে গেছে। তাই আমার মনে হয় বিপিএল তালিকাভুক্ত পরিবারে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে মাতা পিতা কন্যাদের জন্য 5,000 টাকা করে দেওয়া হোক। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, আমি আপনার অনুমতি নিয়ে বলতে চাইছি, বিলে উল্লেখিত মাসিক ভাতা প্রকৃতপক্ষে কতটা কন্যা সন্তানের প্রয়োজনে ব্যয় হবে সেই নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে। এবং 18 বছরের ঊর্ধ্বে অবিবাহিত মহিলাদের পঠন পাঠনের উদ্দেশ্যে এককালীন 25,000 টাকা করে দেওয়া হোক। বলবেন যে বিদ্যালয়ে আসার অসুবিধার কারণে বিদ্যালয়ে ত্যাগ না করতে পারে, তাই তাদের সাইকেলের ব্যবস্থা করে দেওয়া হোক। মহাশয়া, এর আগেও তো এই ধরনের বহু বিল পাস হয়েছে, শুধু তা তো কেবল কাগজ কলমে রয়ে গেছে, তা তো বিষয়ের বাস্তবায়িত হয়নি। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, আমি আপনার মারফত বিরোধী সদস্য মহাশয়কে জানাতে চাইছি, অতীতকে আগে ধরে না রেখে ভবিষ্যতের দিকে তাকান। আমরা আমাদের যে প্রকল্প এবং ভাতা আছে, কন্যা সন্তানের যে সুরক্ষা প্রকল্প আছে, সেগুলোকে কাজে লাগাবার ব্যবস্থাও করছি। এবং যে কন্যা সন্তান 20 বছরে উঠতে হবে তাদেরকে আমরা মাসিক 5,000 টাকা করে দেওয়ার ব্যবস্থাও করবো। প্রত্যেক শিশু যাতে শিক্ষার আঙিনায় আসতে পারে, তাই তাদের জন্য আরো অধিক পরিমাণে এমএসএ এবং এসএসকে গড়ে তোলা হোক এবং সেখানে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করা হোক। আরে আপনারা তো শিক্ষককে করতেই পারছেন না। বিপিএল এর তালিকাভুক্ত প্রত্যেক সকল ছাত্রছাত্রীকে পোশাক এবং বইয়ের ব্যবস্থা করে দেওয়া হোক। আরে এপিএল ছাত্ররা কি দোষ করলো, কি বা অন্যায় করলো, তারা বই টাকা কিছুই পাবে না। আরে ওনারা তো দেখছি কিছুই করছেন না, হচ্ছে ছাত্রীদের কথা, ওনারা ছাত্রীদের কথা বলে না। হ্যাঁ হ্যাঁ, আপনারা তো যত বলছেন, আমরা তো কিছুই বুঝি না। নিরক্ষর মহিলারা যাতে শিক্ষার আঙিনে আসতে পারে, তাই তাদের জন্য প্রত্যেক গ্রামান্তর একটি করে শিক্ষা কেন্দ্র খোলা হোক এবং তাদের উত্তীর্ণ হবার পরেও তাদের 1,000 টাকা করে দেওয়া হোক। বিপিএল এর তালিকাভুক্ত ছাত্রকে এককালীন 600 টাকা এবং ছাত্রীদের এককালীন 750 টাকা দেওয়া হোক। আরে ওটা 750 নয়, ওটাকে 1,000 টাকা করতে হবে। মহাশয়, আমার মনে হয় যে টাকাটা যদি ছাত্রছাত্রীদের পরিবারের হাতে সরাসরি না দিয়ে তাদের নামে যদি ব্যাংকে জমা রাখা যেত, তাহলে হয়তো 18 বছর বয়স হলে তারা শুধুমাত্র শিক্ষা ক্ষেত্রেই না, সেটাকে নিজের জীবন ধারণের জন্য কাজে লাগাতে পারতো। হ্যাঁ, আমি বিরোধী নেতার সাথে এই ব্যাপারে একমত। একমত তো হতেই হবে, আগেও ছিলেন, এখন হতে হবে। এই বিষয়ে আমরা বিস্তর আলোচনাতে সিদ্ধান্ত নিয়েছি যে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা থাকলে সময় বিশেষ বিষয়ে তা কাজে লাগবে না, সেক্ষেত্রে একটা অসুবিধা থেকেই যায়। কিন্তু যদি আমরা সেই শিশুগুলোকে নামে রেশন কার্ডের অনুরূপে একটি কার্ড ইস্যু করতে পারি, তাহলে সেই কার্ডের ভিত্তিতে বিভিন্ন দ্রব্য, যেমন 1 বছর পর্যন্ত শিশুর খাদ্য, একটু বড় হলে যখন তারা বিদ্যালয়ে যাবে তখন শিক্ষা সামগ্রী দেওয়া হবে। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, আমার মতে প্রত্যেক পরিবারে দুটি করে সন্তানের জন্য 700 থেকে 700 টাকা করে না দিয়ে 1400 টাকা করে দেওয়া হোক। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমি আপনার মারফত বিরোধী সদস্য মহাশয়কে জানাতে চাইছি যে প্রত্যেক মাসিক যদি 1400 টাকা করে দেওয়া হয়, তাহলে আমাদের সরকারি কোষাগারের উপর ভীষণভাবে চাপ পড়বে। সরকারি কোষাগারে চাপ পড়বে নাকি আমাদের পকেটে চাপ পড়বে? নিরন্তর সরকারি। আরে উঠুন, এবার উঠে যান, খুব তো করলেন, এবার অন্যদেরকে সুযোগ দিয়ে দেখুন তারা কি করে। আরে উঠবো বলে উঠবো নাকি? আমরা ওঠার জন্য বসিনি। আর আপনারা যেভাবে এই সময় তর্ক বিতর্ক করে চলেছেন, যেভাবে সময় নষ্ট করছে, তাতে এই বিল পাসের মতো একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভায় তাদের এই আচরণ কি শোভা পায়? আরে আমরা তো আরেকটাই সরকার করছে। তাহলে আপনারা এখানে বসে কাজগুলো করতে পারবেন কি? আপনাদের থেকে অন্য কাজ নেই এখানে। আরে জনগণ আমাদের সমর্থন করেছে বলে আমরা এখানে বসে আছি। আরে আমরাও বিল
ম্যাম। সভার সদস্যদের বিবেচনার পরিপ্রেক্ষিতে শিক্ষা বিল 2022 প্রত্যেক পরিবার পিছু 13 থেকে 16 বছর বয়সী মেয়েদের 500 টাকা করে দেওয়া হবে এবং 18 বছর বয়সী বিদ্যালয়ের সকল বিপিএলভুক্ত ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক ও পোশাক প্রদান করা হবে। আগামী শিক্ষাবর্ষ থেকে প্রত্যেক নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিনামূল্যে সাইকেল প্রদান করা হবে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা বলুন হ্যাঁ, আর যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা বলুন না। ধ্বনিমতে সম্মিলিত হওয়ায় কোর্টটি গৃহীত হলো। বিলটি পাশ হলো। আমি নির্দেশ দিচ্ছি যে বিলটি আইনে পরিণত করার জন্য রাজ্যপালের নিকট সম্মতিসূচক স্বাক্ষরের জন্য প্রেরণ করা হোক। আমি আজকের সভা অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করলাম।